কেন ইউনূস সরকারের সময় এগুলো আমাদের চোখে পড়ে? যেমন আওয়ামী লীগ সরকারের মধ্যে সবচেয়ে বড় মব হয়েছিল বিশ্বজিৎ হত্যাকাণ্ড হয়েছে, কিন্তু বিশ্বজিৎ হত্যাকাণ্ডে আসলে 6 জনের ফাঁসিও হয়েছে। আওয়ামী লীগ সরকারের সময় আবরার হত্যাকাণ্ড হয়েছে, কোর্ট ট্রায়াল কোর্ট 20 জনের ফাঁসি দিছে, 20 জনের। বঙ্গবন্ধু হত্যা মামলায় ফাঁসি হয়েছে হচ্ছে 12 জনের, ওর ফাঁসি হয়েছে হচ্ছে 20 জনের আবরার হত্যাকাণ্ডে। আমি বলতে চাইতেছি রামুতে ওই কেন্দ্রের জন্য কাণ্ডের জন্য কিন্তু রামুর পুরা র্যাঙ্ক এন্ড ফাইল তুলে নেওয়া আসা হয়েছে, এসপি সাহেবের চাকরি চলে গেছে মানে। কিন্তু ইউনূস সাহেবের আমলে যেগুলি হয়েছে 15 বছর ধরে, এই শিক্ষকদের দ্বারা কান ধরে উঠবস করানো, ওইটা হওয়া, স্বয়ং আমি আপনি মনে করে দিতে চাই বেরিসা ফুয়াদ, আপনার অনেক কিছু মনে থাকে। ইউনূস সাহেব বলছে এই যে তোমরা পারো না কিছু করতে, ওরা বলতেছে ওরা আবার ফিরে আসবে। বেরিসা ফুয়াদ, আমি আনিস ভাই সামনে আছি দেখি আমি বলতেছি যে ধরেন আপনি তো আসলে অনেক শক্ত শক্ত কথা বলছেন, টেলিভিশনে গিয়ে বলছেন, আমাদের সাথে বলছেন, প্রকাশ্যে বলছেন, এটা বলছেন। টেলিভিশনে বললে তো আর আপনি পরে গিয়ে আপনি কই থাকলেন সেটা বলা বাহুল্য, তাই না? তো আপনাকে তো ওইখান থেকে আসলে আওয়ামী লীগ সরকার আপনাকে তুলে নিয়ে যায় নাই, কিন্তু ফ্যাক্ট রিমেইনস যে ইউনূস সরকার জনাব আনিস আলমগীরকে শুধু তুলে নিয়েই যায় নাই, 4টা-5টা মামলা করছে। আমি প্রায় যারাই পাইতাম তারা জিজ্ঞেস করতাম যে আনিস ভাইয়ের বিরুদ্ধে মামলাটা আসলে কি, মানে উনি কি করছে, মানে মানে আমি ঠিক মানে কারণ ওটার সাথে আমি একমত না। তো পান্না ভাইকে যে গ্রেফতার করছে, আমি ওনাদেরকে ভৎসনা করতে পারবো, দ্বিমত করতে পারবো, আওয়ামী লীগের মামলা করার মতো জায়গা তো নাই। কিন্তু বেরিসা ফুয়াদ, আপনি কি এই মামলা করাটাকে ইউনূসের একটা দুষ্টামি বলছেন বা আসিফ নজরুল সাহেব? না, এটা আইন শৃঙ্খলা বাহিনীকে বলছি, ইউনূস সরকারকে বলি। আইন শৃঙ্খলা বাহিনী কি ইউনূস সাহেবের কন্ট্রোলে ছিল না? কাঠামোগত ভাই আইন শৃঙ্খলা বাহিনী তো ফাংশনাল ছিল না, আপনার মনে থাকার কথা। আচ্ছা, 550 থানায় পুলিশ ছিল না। বাংলাদেশের ইতিহাসে এইরকম পুওর ল এনফোর্সমেন্ট এজেন্সি তো আমরা কখনো দেখি নাই যে আপনার থানা ফাংশনাল ছিল না, মানুষজন গিয়া থানা অস্ত্র পাহারা দিয়েছে। বাট মামলা যেগুলো হয়েছে শুধু আনিস ভাইয়ের মামলা না, আমি সালমান এফ রহমানের মামলা নিয়ে কথা বলছি, দীপু মনির মামলা নিয়ে কথা বলছি, সাকিব মাশরাফির মামলা নিয়ে কথা বলেছি এবং বারবার বলেছি, সাবির হোসেন চৌধুরীর মামলা নিয়ে কথা বলেছি, রিসেন্টলি শিরিন শারমিন চৌধুরীর মামলা নিয়ে কথা বলেছি। সাবেক চিফ জাস্টিস ভাই না, সাবেক চিফ জাস্টিস বেঁচে ফুয়াদ, আপনি বুঝবেন আমার মনের দুঃখ। আমি অ্যাটর্নি জেনারেল শেষ হবে এখন যে ল মিনিস্টার, তার আমি জিজ্ঞেস করলাম যে এর বিরুদ্ধে অভিযোগ কি বিচারপতি খায়রুল হকের বিরুদ্ধে? তো বললে যে বিচারপতি খায়রুল হক মানে রায় টেম্পার করছে। আমি কিন্তু ওনার বিরুদ্ধে মামলাটা কি? মামলা হচ্ছে যাত্রাবাড়িতে খুনের রায় টেম্পার করছে, এইটা আমাদের জন্য একটা মাইলস্টোন বিষয়। এটা তো কোর্টে আমরা সবাই মানে আমি আসলে এই যে লোকজন আমার জিজ্ঞেস করছে আপনি বাংলাদেশে কবে যাবেন, ওই রায় টেম্পারিং এর মামলা যদি হয় আমি এটা কোর্টে শুনতে যাবো। তো মানে একই কথা আমি বলেছি, এই আনিস ভাইদেরকে গ্রেফতার করেছে ভাই, আপনি একটা সলিড গ্রাউন্ড বের করেন, ওনারে আপনার আমার অপছন্দ হয়, ভালো লাগে না, আওয়ামী লীগের দোষর বইলা গাইলেন, সমস্যা নাই, কিন্তু আপনি গ্রেফতার করতে হলে তো ফৌজদারি অপরাধ লাগবে, তা না হলে তো পুরো সিস্টেম কলাপস করবে। তো এইভাবে তো রাষ্ট্র চলতে পারবে না যে আপনি দীপু মনিকে আপনি খুনের মামলা দিচ্ছেন, শিরিন শারমিন চৌধুরী যাত্রাবাড়ি দিয়ে খুন করছে, এই মোটা সোটা মহিলাটা নিজে হাঁটতে চলতে পারে না, সিঁড়িতে উঠতে গিয়ে নিজে পড়ে যায়, সে কেসে গুলি করতে। কোন এক কারণে বেঁচে ফুয়াদ আপনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে এত বেশি ভালোবাসেন যে আপনার কাছে মনে হয় যে এগুলি কিছু না, এগুলি উনি কিছু জানেন না, কাঠামোর প্রবলেম। ডক্টর ইউনূস সরকার যেই সময় দায়িত্ব নিয়েছে, ডক্টর ইউনূস যেই কনটেক্সটে ইতিহাসে দায়িত্ব নিয়েছে, আমি 15 বছর একটা ভঙ্গুর রাষ্ট্রে 15 বছর এই কথা তার কাছ থেকে কত আশা করব। আমি বলি ডক্টর ইউনূসের প্রেমে এত মজে গেছে, তার চোখে ডক্টর ইউনূসের কোনো ভুল ত্রুটি কিছুই দেখে নাই। এখন আপনাকে গ্রেফতার করার ভুল হয়েছে এটা বলছি তো ভাই, তো করেন না, খালি বলছেন আর কি। তো যাই হোক, তো ওনারা নতুন কথা একটা জিনিস না, আমি একটা জিনিস বলছি, ওনারা কেন ডক্টর ইউনূসকে এত প্রেম দেখান? একটা প্রশ্ন একটু উত্তর দিয়ে নি আমি এক লাইনে বলে দিচ্ছি, ওনারা কেন এত প্রেম দেখান। সেটা হচ্ছে ডক্টর ইউনূস মুক্তিযুদ্ধ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন, ডক্টর ইউনূস জামাতকে এখানে বড় একটা পার্ট হিসেবে তুলে ধরতে চেয়েছিলেন, ডক্টর ইউনূস উগ্র জাতীয়তা, উগ্র ধর্মীয় মৌলবাদ প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করেছেন, এবং এইসব ক্ষেত্রে ফুয়াদা তাদেরকে হেল্প করেছেন। আমি একটু বলি একটা সেকেন্ড আনিস ভাই, আপনি বলবেন ফুয়াদ। আমি তো দেখি বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়, আমি তো দেখি যে
ডক্টর মোহাম্মদ ইউনূসের সকল কার্যক্রমে ডক্টর মোহাম্মদ ইউনূসের আদর্শিক অনুসারী হচ্ছে তারেক রহমান। সেই জন্য উনার নিরাপত্তা উপদেষ্টারে নিয়ে উনি তথ্যমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী বানান, উনার প্রেসিডেন্ট রাখেন শখ করে, উনার অ্যাটর্নি জেনারেলের আইনমন্ত্রী বানান। এই তিনটা দিকের বাইরে রাষ্ট্র কেমনে দাঁড়ায় থাকবে? উনি যেমনে চান তারেক সাহেব সেমনেই চলেন। এটা চুক্তি করে আসছেন, ওই চুক্তি বাতিলও করতে পারে না। ইন্ডিয়ার সাথে কিন্তু আমি তো একদম পুরা তাহলে ইউনূসকে কিছু বললে জামাত এবং ফুয়াদের কেন এত কষ্ট হয়? আমি সেটা জানি না। আমার কাছে এটা লোক দেখানো কষ্ট মনে হয়। ইউনূস সাহেবের কিছু বললে তারেক সাহেবের কষ্ট হওয়া উচিত, কারণ ইউনূস সাহেবের প্রতিটা ফুটপ্রিন্ট তারেক সাহেব অনুসরণ করতেছে। আমি আপনার আলাদা করে বলবো না আনিস ভাই। আচ্ছা আনিস ভাই, আপনার জন্য স্পেসিফিক প্রশ্নটা আমি একটু করতেছি। তার আগে একটা দর্শক মন্তব্য করছেন, খালেদ ভাই আপনার বন্ধু শাকিল, রূপা এদের অপরাধ আপনি কি সত্যিই খুঁজে পান না? ভাই আপনারা যদি খুঁজে পান তাহলে আমারে বললেন। আমি দেখতেছি ওনাদের নামে খুনের মামলা আছে, এখন ওনারা খুন করছে সেটা আপনারা প্রমাণ করছেন, এবং 2 বছর ধরে ওনাদেরকে জামিন দেন না। এটা কোন আইনের মধ্যে এটা আছে? একজন আইন বিশেষজ্ঞ এখানে বসে রয়েছেন, তাদের জিজ্ঞেস করেন তো ফুয়াদ সাহেব বলুক তো যে এটা ওনারা জামিন পায় না। মামলার কোন ধরনের প্রসিডিংস হয় না, খালি আটকায় রাখছেন যে রূপা প্রশ্ন করলো কেন, শাকিল 71 করলো কেন। এই কইরা আপনারা বাংলাদেশে ন্যায় বিচার করবেন? আমি জানি না ভাই। এখন আপনারা যাই হোক, আনিস ভাইয়ের প্রশ্ন করি। আমার এগুলি বলে লাভ নাই, আমার এগুলি বলে লাভ নাই, আমার বলে লাভ আছে, আমার এগুলি বলে লাভ নাই, কারণ আমার কথা তো আর কেউ শুনবে না। আনিস ভাই, খালেদ ভাই ওই যে প্রফেসর ইউনূসকে মুক্তিযুদ্ধ বিরোধী বলছেন, দেখেন ফ্যাক্টস সাপোর্ট করে না, মানে সমালোচনা করেন। প্রফেসর ইউনূস আমেরিকাতে মুক্তিযুদ্ধের অন্যতম গুরুত্বপূর্ণ সংগঠক ছিলেন। সিনেটে, কংগ্রেসে উনি অ্যাক্টিভলি লবি করছেন বাংলাদেশের স্বাধীনতার জন্য, প্রোগ্রামাদি আয়োজন করেছেন, প্রচুর ছবি আছে, ভিডিও আছে। ঠিক আছে আনিস ভাই, আপনার জেলে নিছে 100 দিন রাখছে, আপনার একটা আলাদা গার্ড আছে, ঠিক আছে, এটা নিয়ে আমরা রং জায়গাতে সমালোচনা করে লাভ নাই। না, এটা আমরা না বলি। ডক্টর ইউনূস সাহেব আড়ালে কি করছে না, সারফেসে যেগুলি আছে সেগুলি নিয়ে আমি ওনার উপরে মানে আমি জানি না, মানে উনি সারফেসে যা আছে, যাই হোক আনিস ভাই, মানে আমি মুক্তি দিতে চেয়েছেন, উনি বঙ্গবন্ধুকে সবগুলি প্যাচ থেকে মুক্তি দিতে চেয়েছেন, সবগুলি 32 নম্বরের বাড়ি ভেঙেছেন, মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত সমস্ত ঘটনাগুলো উনি ঘটিয়েছেন, উনি আওয়ামী লীগকে নিঃশেষ করতে চেয়েছেন। আমার চোখে সবচেয়ে বড় অপরাধ হচ্ছে, আমি একটু শেয়ার করি, আমার চোখে সবচেয়ে বড় অপরাধ হচ্ছে ছাত্রদের একটা সম্ভাবনাময়ী মুভমেন্টকে তিনি সাফল্যের সাথে ধ্বংস করতে পারছেন। বিভক্তির পর বিভক্তি করছেন, অমুককে মন্ত্রী করে, তুমুককে এইটা করে। আজকে 50 দিন হলো একটা মেয়ে, ইমি নামে একটা মেয়ে, সে থানার সামনে সে বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ বাজিয়েছিল। সেজন্য তাকে কিন্তু যে 2জন ব্যক্তিকে মার দেওয়া হলো, সেই 2 ব্যক্তি কিন্তু মব করেছিল এবং তাকে তুলে দিয়েছিল। এবং এই 2 ব্যক্তি যদি আপনি এদের ইতিহাস যদি দেখেন, তাহলে দেখেন একজন শিক্ষককে পিটাচ্ছে, শিক্ষককে দৌড়াচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে। আপনি দেখেছেন সেই ভিডিওগুলো, আমি বিস্তারিত আর প্রয়োজন নাই মনে হয়। যে সাহিত্য সম্পাদক এখানে মায়ের খেলো, সেও একই কায়দায় একই কাণ্ডকৃত্য বিভিন্ন সময় বলেছে এবং অশ্লীল ভাষায় অন্যদেরকে আক্রমণ করেছে। আপনি শুনলে আশ্চর্য হবেন, আমি জানতামই না, আমি তো জেলে ছিলাম, সে কে কি আমার বিরুদ্ধে কি করেছে। ভেরি রিসেন্টলি আমাকে অনেকে আমার ফেসবুক প্রোফাইলের কমেন্টে এসে বলছিল যে এই সাহিত্য সম্পাদক বলেছিল আনিস আলমগীরকে যদি, আমাকে যখন পুলিশ আটক করলো তখন আনিস আলমগীরকে, যে রাতে আমাকে আটক করেছিল সে রাতে নাকি ও দিয়েছে, আনিস আলমগীরকে যদি গ্রেপ্তার না করা হয় তাহলে আমাকে কুপিয়ে মারবে সে নিজে। এরা হচ্ছে যে এই লেভেলের। আনিস ভাই, একটা ছোট জিজ্ঞাসা, আপনি যেগুলি কথা বললেন এগুলি কি ফৌজদারি অপরাধ না বাংলাদেশের আইনে? কোনটা বলেন তো আমাকে? এই যে মানে কাউকে থানার সামনে ভাষণ বাজানোর জন্য তাকে ধরে জেলে দিয়ে দেওয়া, তার জায়গা থেকে মানে তাকে বা কাউকে এরকম হুমকি দেওয়া, যে এগুলি ফৌজদারি অপরাধ। অবশ্যই ফৌজদারি। আমরা তো এগুলি যদি ফৌজদারি অপরাধ হয় তাহলে বর্তমানে তো এটা সরকার থাকার কথা, মানে এদের বিরুদ্ধে মামলা বা এটাকে একটা আইনি কাঠামোতে এটা পর্যালোচনা করার সুযোগ আমরা কেন পাই না?
মানে কেন? এটাই তো বলছি, আমার কাছে যখন শক্তি থাকে তখন আমি মনে করি যে এই ফৌজদারি আদালতে আমি যাব কেন, আমি তো এখনই অ্যাকশন নিতে পারি, আমি তো এখনই পিটাতে পারি তারে। সেই জন্যই তারা ক্ষমতাসীন রাজনৈতিক দলের ছাত্র সংগঠন যারা থাকে তারা এটা প্র্যাকটিস করে। এবং যখন ইউনূস সাহেব ছিলেন তখন এদের ক্ষমতা ছিল, এরা তাই করেছে। এরা এরা কাউকে কোপানোর হুমকি দিতে পারছে, কাউকে পিটিয়েছে, মারছে। এই ফৌজদারি অপরাধ যে এটা, সেটা তখন আর বিবেক, সেটা তাদের আর বিবেকে ধরে না। এখন আবার বিবেকে ধরে, এখন আবার থানাতে যায়, আশ্রয় নেয়, থানা আবার মামলাও নেয় না। তো এটা হচ্ছে রিসিপ্রোকাল হচ্ছে। আপনি যেগুলো করেছেন, আপনি যেগুলো দেখিয়েছেন, আপনি সেটার প্রতিফলন পাচ্ছেন। ভাই, আপনি বিবেক ঠিক হওয়ার কথা বলতেছেন, কিন্তু যেটা আমরা দেখতেছি যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমি ব্যক্তিগতভাবে পুরো 1.5 বছর ধরে খুবই দুর্বল সরকার হিসেবে দেখছি। একটা মবও ঠেকাইতে পারে নাই। মানে মব ঠেকাইতে পারে নাই মানে কি, ওই আমাদের ফুফাতো ভাই বা মামাতো ভাইদের মতো দূরে গিয়ে আবার একটু মবের পক্ষে মুচকি হাসছে বা একটা কেমন জানি নরম নরম কথাও বলছে। আসলে সত্যি সত্যি আমি সেটাই বলতেছি। কিন্তু আমি তো এই সরকারের মধ্যেও মানে আমি দেখতেছি যা কিছু ডক্টর মোহাম্মদ ইউনূস ছিলেন, এই সরকার হুবহু তাই। মানে আমাদের দেশের পজিশনটা তারেক সাহেবের ওই মূল চেয়ারটা দখলের মধ্যে একটু চেঞ্জ হয় নাই। একই দুর্বল সরকারের পরিচয় তারা দিচ্ছেন। আমি তো দেখলাম আমাদের, আমি জেলে ছিলাম তখন, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তৃতা দেখলাম, মব এখানে শেষ, যা কিছু হবে রাস্তায়, আর মব করে কিছু করা যাবে না, গাড়ি বন্ধ করা যাবে না, এগুলো উনি বক্তৃতা দিয়েছেন। কিন্তু বাস্তবে আমরা দেখছি যে আসলে আপনি যেটা বললেন এটা শেষ হয়নি। এবং শেষ না হওয়ার কারণ হচ্ছে, আমি এটাও বললাম, শেষ না হওয়ার কারণ হচ্ছে সরকারি দল, সরকারি দলের মাসেল পাওয়ার, এবং সরকারি দল এটা প্রদর্শন করে। কোথাও কোথাও ক্ষীণ শক্তি নিয়ে এখন এনসিপিও এটা করার চেষ্টা করছে বা করতে গিয়ে প্রতিরোধের সম্মুখীন হচ্ছে। তারা হতাশ হচ্ছে, কারণ তারা যেভাবে ডক্টর ইউনূসের আমলে সারা দেশে এটা করেছিল, এখন সেই শক্তিটা দেখতেছে যে ভাই অন্যেরা এখন আমাদের উপরে আসে। তো এনসিপি বা জামাত শিবির দুইটা একসাথে, শিবির বলবো, জামাত না, এখানে এনসিপি এবং জামাত যে শিবির যে কার্যক্রম করেছিল, এখন আপনি বলছেন যে, আপনি উদাহরণ দিলেন যে এটা একই সরকার চলছে। একই সরকার চলার কারণ হচ্ছে যে এটাও আমি বারবার বলছি, ডক্টর ইউনূসের যে শাসন, সেটার এক্সটেনশন যাতে এই সরকার না হয়, এটা সম্পূর্ণ নির্মূল করতে হবে। যে কালচার ডক্টর ইউনূস চালু করে দিয়ে গেছিল, যে মব কালচার, রাইট, সম্পূর্ণ নির্মূল করে নতুন একটা প্রশাসন, নতুন একটা দৃষ্টিভঙ্গিতে এই সরকার চলতে হবে। আদারওয়াইজ কোনো চেঞ্জ হবে না, এবং যত বিপ্লব হোক, যত কিছু হোক। সেটা আমিও আশা করি যে এই সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের এক্সটেনশন হবে না, কিন্তু আমার আশায় গুড়ে বালি দিয়ে সোফার এই সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের, মানে আমি বুঝতে পারি না আর কি, কিছু নাম বদলে যাওয়া ছাড়া, মানে জাহাঙ্গীরের জায়গায় সালাউদ্দিন, তো অমুকের জায়গায় তুমুক, এরকম 2-4টা নাম চেঞ্জ হওয়া ছাড়া আমি আর মানে খুব আশাবাদী হতে পারি না। মব নিয়ে যখন কথা বলা হচ্ছে ইদানিং, মনে হচ্ছে যে মব জিনিসটা শুরুই হয়েছে ইন্টারিমের সময়, ডক্টর ইউনূসের সময়। এর আগে সোনার বাংলাতে আর কোনোদিন মব ছিল না আর কি। এবং এই মব জিনিসটাকে বয়ান আকারে এস্টাবলিশ করার চেষ্টা করা হচ্ছে। ইন্টারিম সরকারের ফেইলিউর, এবং ইন্টারিম সরকার যে দেশের জন্য কিছুই করে নাই, এটা দুনিয়ার সবচেয়ে ব্যর্থ দুর্বল সরকার ছিল, সেই জায়গাটাতে আইডেন্টিফাই করবার জন্য এই ধরনের সংকীর্ণ মাইক্রো অ্যাসেসমেন্ট করলে যেটা হবে, যে রাষ্ট্রের স্বার্থে যে আমাদের একটা ম্যাক্রো ডিসকাশন দরকার, একটা সিরিয়াস কনভারসেশন দরকার, সেই কনভারসেশনে আমরা ঢুকতে পারবো না। মব হিস্টোরিক্যালি সোনার বাংলায় প্রতি সরকারের প্রতি আমলে শত শত হাজারবার, লক্ষবার হয়েছে। মানে উনি বিভক্তির পর বিভক্তি করছেন। যাই হোক, আনিস ভাই, আপনার জন্য প্রশ্ন। একটি পত্রিকার ফটোকার্ড শেয়ার করে আপনি উচ্ছ্বাসী প্রকাশ করেছিলেন, যেখানে বলা হয়েছিল ডক্টর ইউনূসের ভিভিআইপি মর্যাদা 1 বছর থেকে কমিয়ে 6 মাস করা হয়েছিল। শেষ পর্যন্ত দেখা গেল সেই তথ্য সঠিক নয়। নতুন প্রজ্ঞাপন অনুযায়ী ডক্টর ইউনূস 1 বছর বিশেষ নিরাপত্তা পাবেন, ভবিষ্যতে যারা উপদেষ্টা পাবেন তাদের জন্য 6 মাস হবে বিশেষ মর্যাদা। মানে আমাদের প্রশ্ন, আনিস ভাই, মানে আমরা আপনাকে যেরকম দেখি, আপনি আমাদের অগ্রজ, আপনি অনেক জায়গায় সাংবাদিকতা শিক্ষাও দেন, কিন্তু আপনি যখন সোশ্যাল মিডিয়ামে কোনো কিছু শেয়ার করেন, তখন যেন আপনার পছন্দ অপছন্দ, আপনার রাগ ক্ষোভ, এগুলি এই ফটোকার্ডটা কিন্তু যদি হইতো, এইটা নিয়ে আপনার উচ্ছ্বাস প্রকাশটা আনিস ভাই একটু রুচিতে আমি বলি, এটা আমি যে ফটোকার্ডটা শেয়ার করেছি, এটা কালের কণ্ঠের ফটোকার্ড, এটা যুগান্তর করেছে, এটা বাংলা ট্রিবিউন করেছে, বাংলাদেশের 8-9টা মিডিয়া একসঙ্গে করেছে। সো আপনি বলেন, বাংলাদেশের মিডিয়া যদি আপনি ফলো করেন, আপনি কি এইগুলোকে কি কোনো
মিডিয়া মনে করবেন না আপনি। এরপরে বলেন যে আমি ফটোকার্ড শেয়ার করেছি, আপনি খেয়াল করে দেখবেন এটা তো ফান, কমপ্লিট ফান, এটা তো সিরিয়াস কিছু না। এখন আপনি বলতে পারেন যে আপনি তথ্যটা ভুল ছিল, সেটা প্রমাণ দেবে ওই পত্রিকাগুলোই, তারা মাপ চাইবে যে ভাই এটা সত্য না, আমি ব্যক্তিগতভাবে এটা যোগাযোগ করেছি, তোমরা এই ধরনের ভুয়া তথ্য কেন দিয়েছো। তারা আমাকে যেটা বললো সেটা হচ্ছে যে এটা একেবারে, আপনাকে এর মধ্যে বলে রাখি যে আমি যে ফটোকার্ডটা শেয়ার করেছি সেখানে আমি কিন্তু এটা আপডেট দিয়েছি, এটা সত্য নয়, সেটা আপনি হয়তো দেখেন নাই। না